সবাইকে স্বাগত। এই ভিডিওতে নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞানের পার্ট 4 এবং পার্ট 5 আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তা ভৌতবিজ্ঞানের পার্ট 4-এর যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পারছো। এক দাগে ঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ। মোট 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 2 দাগে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো, এরকম সত্য মিথ্যা মোট 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও, মোট 2টি প্রশ্ন দিয়েছে। এবং 4 দাগে একটি গাণিতিক সমস্যা অর্থাৎ অঙ্ক দিয়েছে। এই টোটাল 4টি প্রশ্ন এবং এই 4টি প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর আমি করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা এক দাগের যে প্রশ্নটা আছে, ঠিক উত্তর নির্বাচন করো। 1.1-এর নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো। এখানে আমাদের দেখতে হবে কোনটি পরিমাপ করা যায় না সেটি আমাদের নির্বাচন করতে বলেছে। 4টি অপশন দিয়েছে। ক নম্বর অপশন একটি ন্যাপথলিন বলের ভর, খ নম্বর অপশন একটি ন্যাপথলিন বলের ভরবেগ, গ নম্বর অপশন একটি ন্যাপথলিন বলের গন্ধ, ঘ নম্বর অপশন একটি ন্যাপথলিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তা আমরা সবাই জানি এক্ষেত্রে গ নম্বর অপশন অর্থাৎ একটি ন্যাপথলিন বলের গন্ধ, এটাকে আমরা কখনোই পরিমাপ করতে পারি না। এই জন্য বলবো এটা একটি ভৌত রাশি নয়। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। আর খেয়াল করো অপশন কতে ছিল ভর, ভর আমরা পরিমাপ করতে পারি। তারপরে ভরবেগ, এটাও পরিমাপ করতে পারি। তারপরে লাস্টটা ছিল ক্ষেত্রফল, এটা তো পরিমাপ করতে অবশ্যই পারি। এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর। এবার 1.2-এর প্রশ্ন কি বলছে, যে আইসোবারদের ক্ষেত্রে নিচে যে কথাটি ঠিক তা হলো এদের। খেয়াল করো 4টি অপশন আছে। ক নম্বর ভর সংখ্যা, খ নম্বর প্রোটন সংখ্যা সমান, আর গ নম্বর বলছে নিউটন সংখ্যা সমান, আর ঘ নম্বর বলছে ভর সংখ্যা সমান। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাস্টের অপশন অর্থাৎ ঘ নম্বর অপশন, ভর সংখ্যা সমান। এইভাবে সুন্দর করে উত্তরগুলো লিখে নেবে। এখন তোমাদের একটা লজিক বলে দেয়। দেখতে পাচ্ছ এখানে আইসো বার, লাস্টের র কথাটি আছে, মনে রাখবে আইসো বার যেহেতু লাস্টের র কথাটি আছে তাহলে একমাত্র ভর সংখ্যা সমান হতে পারে। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, আইসোটোপ, আইসোটোপ কথাটির লাস্টে কোন অক্ষর আছে? আর দেখবে আইসোটোপ কথাটির লাস্টে প কথাটা আছে। এই জন্য মনে রাখবে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে? আর একটা দেখবে আইসোটোন, ঠিক আছে? আইসোটোনের দেখবে লাস্টে ন কথাটি আছে, যদি আইসোটোন বলে সেক্ষেত্রে হবে নিউটন সংখ্যা সমান। ঠিক আছে? তাহলে আবারও বলি, এক্ষেত্রে দেখবে আইসো বার বলেছে, লাস্টে র কথাটি আছে, এই জন্য ভর সংখ্যা সমান। এটা লজিক, এটা মনে রাখবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন লাস্টেরটা, ভর সংখ্যা সমান। এবার আলোচনা করব 1.3-এর প্রশ্ন কি বলেছে, ভরবেগের মাত্রিয় সংকেত হলো। 4টি অপশন আছে। ক নম্বর mlt, খ নম্বর mlt স্কোয়ার, গ নম্বর ml স্কোয়ার টি, আর ঘ নম্বর mlt ইনভার্স। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লাস্টের অপশন অর্থাৎ mlt ইনভার্স। ঠিক আছে? এইভাবে উত্তরগুলো করে নেবে। এবার 2 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। মোট 3টি প্রশ্ন দিয়েছে। প্রথম 2.1-এর প্রশ্ন, আপেক্ষিক ঘনত্ব একটি একক ভিন্ন রাশি। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সত্য, কেননা আমরা জানি আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, তারপরে দ্রাব্যতা, এ সবগুলোই হলো একক ভিন্ন রাশি। এবং মনে রাখবে যাদের যে সকল রাশিগুলো সাধারণত অনুপাত আকারে থাকে তাদের কোনো একক থাকে না। এক্ষেত্রে আমরা বলবো আপেক্ষিক ঘনত্ব হলো একটি একক ভিন্ন রাশি এবং বিবৃতিটি সম্পূর্ণ সত্য। এবার 2.2-এর প্রশ্ন, একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে? প্রথমে একটু টাইপিং মিস্টেক হয়েছিল, তারপরে ঠিক করে দিয়েছি, তোমরা বুঝে নেবে। এটা হলো উত্তর হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে? এখন কেন মিথ্যা সেই কারণটা তোমাদের একটু ব্যাখ্যা করে বলি। এখন আমাদের জানতে হবে এখানে কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ, তার মানে বৃত্তাকার পথ আছে যার ব্যাসার্ধ কত আর অতিক্রম করবে কতটা, অর্ধেক পথ অতিক্রম করবে। আমি সাইডে একটা চিত্র এঁকে দিচ্ছি, দেখো খেয়াল করে। মনে করো এইটা হলো সেই বৃত্ত, ঠিক আছে, যার কেন্দ্র হলো এটা। আমি মনে করলাম অর্ধেক পথ বলতে এটা নির্দেশ করছে। ঠিক আছে? এখন এই সাইডেও আর হবে ব্যাসার্ধ, এই সাইডেও আর হবে ব্যাসার্ধ। এখন আমি মনে করলাম এই প্রান্ত এ বিন্দু থেকে আমি বৃত্তের অর্ধেক পথ বলতে এই বি প্রান্তে আমি যাব। এখন এই বি প্রান্তে যেতে হলে আমার 3টি পথ খোলা আছে। একটা হলো এই উপর দিয়ে এই লাইন বরাবর যেতে পারি, ঠিক আছে, তার মানে এই লাইন দিয়ে যেতে পারি।
আরেকটা হলো নিচ দিয়ে এই পথ দিয়ে যেতে পারি, আরেকটা হলো সরাসরি এ থেকে বি এর দিকে, তার মানে এই দিকে যেতে পারি। এখন আমাদের বলেছে সরণ হবে r সেমি। সরণ কাকে বলে আমাদের জানতে হবে। সরণ হলো প্রথম কোনো বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক সম্পর্ক। তার মানে প্রথম অবস্থা এবং শেষ অবস্থার মধ্যে যদি সরল রেখা আঁকা হয় তাদের মধ্যে, তাহলে সেই দূরত্বটাই হবে হলো সরণ। ঠিক আছে, তাহলে আমাদের বলতে হবে এক্ষেত্রে বস্তুটি যেহেতু অর্ধেক পথ অতিক্রম করেছে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে মানে সরাসরি সোজা হয়ে যাবে, তার মানে ব্যাস বরাবর যাবে। আর ব্যাস কি হয়, বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয়। আমাদের ব্যাসার্ধ আর বলেছে, তাহলে আর প্লাস আর বলতে 2r দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এক্ষেত্রে সরণ হওয়ার কথা ছিল 2r, কিন্তু আমাদের কত হয়েছে, আর বলেছে প্রশ্নে, এই জন্য উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট করে বলো। নেক্সট প্রশ্ন 2.3-এর কার্বন 12 স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 453 ইউ। এক্ষেত্রে ইউটা হলো পারমাণবিক ভর একক। এটা সম্পূর্ণ একটি সত্য বিবৃতি। ঠিক আছে, তার মানে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য। মনে রাখবে, কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব যা হয় তার সঙ্গে যদি এই পারমাণবিক ভর এককটা গুণ করা হয়, তাহলে পরমাণুটির একটি পরমাণুর ভর পাওয়া যায়। যেমন যদি বলা হয় অক্সিজেনের ক্ষেত্রে আমরা পারমাণবিক গুরুত্ব কত জানি, 16। এই জন্য একটি অক্সিজেন পরমাণুর ভর যখন বলবো তখন 16 ইউ বলবো। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হলো এইটা, আর এর সঙ্গে যদি আমি ইউ এই এককটা গুণ করি, সেক্ষেত্রে বলতে পারবো যে ক্লোরিনের একটি পরমাণুর ভর 35.453 ইউ। তার মানে বিবৃতিটি সম্পূর্ণ সত্য। এবার 3 নম্বর প্রশ্ন, 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। 3.1-এর প্রথম প্রশ্নটা হলো এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার। এইটা সব থেকে ভাইটাল, এককটা সব থেকে দেখবে এককটা কী আছে, গ্রাম পার লিটার হলে এসআই এককে কি বলেছে, এসআই এককে ওই ঘনত্বের মান কত হবে। সবসময় মনে রাখবে এই যে গ্রাম পার লিটার আছে না, এটা হলো সিজিএস একক। এখন আমাদের বলেছে এসআই এককে যেতে বলেছে। এখন গ্রাম পার লিটারের এসআই একক হলো, গ্রামকে আমরা কেজি বলবো, আর ওই যে লিটার আছে, লিটার থেকে আমরা ঘন মিটারে চলে যাব, অর্থাৎ মিটার কিউবে চলে যাব, তাহলে কিন্তু আমাদের এসআই এককটা বেরিয়ে যাবে। এখন আমাদের একটা বিষয় জানতে হবে, উত্তরটা করার আগে দেখে নাও, আমি করে দিয়েছি। প্রথমে লিখবে আমরা জানি 1 গ্রাম পার লিটার সমান সমান 1 কেজি পার ঘন মিটার বা মিটার কিউব বলে অনেকে। ঠিক আছে, তাহলে এই যে একটা বিষয়, এইটা আমাদের জানতে হবে আগে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, শুধুমাত্র এককের পরিবর্তন হচ্ছে। তার মানে এসআই এবং সিজিএস একক শুধু চেঞ্জ হবে, কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা উত্তরটা কি লিখব, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে ওই ঘনত্বের মান হবে, সেম মান থাকবে 0.0898। শুধুমাত্র এই গ্রাম পার লিটারের জায়গায় আমরা বলবো কেজি পার ঘনমিটার বা মিটার কিউ যা আছে, এটা আমরা বললেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তার মানে মানটা একই থাকবে, শুধু এককগুলো চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন 3.2-এর প্রশ্ন, একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে, তাই ভালোভাবে দেখে নেবে। পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন সংখ্যা আছে তা নির্ণয় করো। আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে নিউট্রন সংখ্যা। আর কি কি দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে হলো 235। আর একটা কথা দেখো, এখানে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা, তার মানে এখানে প্রোটন প্লাস ইলেকট্রনের মিলিত সংখ্যা হলো 184। তাহলে আমাদের অঙ্কটা যখন করব তখন কি করতে হবে দেখে নাও। প্রথমে লিখে নেব দেওয়া আছে, তারপর লিখব পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা সমান 184। ঠিক আছে, এইটা হলো দেখবে মোট সংখ্যা বলা আছে 184 প্রশ্নে। তার মানে এই 184টা কী নাম্বার বলো তো, এই প্রোটন এবং ইলেকট্রনের মিলিত সংখ্যা। তা আমরা সাধারণত সবাই জানি যে একটা পরমাণুতে
নিউক্লিয়াসের মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক নিউক্লিয়াসের বাইরে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকে। তার মানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা কী হয়, সবসময় সমান হয়। তাহলে আমরা বলতে পারবো এক্ষেত্রে অতএব পরমাণুতে প্রোটন সংখ্যা সমান 184/2। তার মানে যদি আমরা 2 দ্বারা এইটাকে ভাগ করি, যোগফলকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু শুধু প্রোটন সংখ্যা পেয়ে যাব অথবা শুধু ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব, কিন্তু আমাদের কাজে লাগবে প্রোটন সংখ্যা। তাই আমরা লিখব পরমাণুতে প্রোটন সংখ্যা সমান 184/2। ঠিক আছে, আমাদের কাজে লাগবে হলো প্রোটন সংখ্যা, আবারও বলছি এই জন্য শুধুমাত্র লিখব পরমাণুতে প্রোটন সংখ্যা সমান 184/2। এখন এটাকে কাটাকাটি করলে কত হবে, 92 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে প্রোটন সংখ্যা পেয়ে গেলাম 92। আর প্রশ্নে কী দেওয়া আছে, ভর সংখ্যা বলা আছে 235, তার মানে এখানে লিখব ভর সংখ্যা 235। এবার আমরা লিখব অতএব পরমাণুতে নিউট্রন সংখ্যা, একটা সূত্র জানা আছে আমাদের, পরমাণুতে নিউট্রন সংখ্যার সূত্র হলো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাব হলো নিউট্রন সংখ্যা। তাহলে লিখব ভর সংখ্যার জায়গায় 235 মানটা বসিয়ে দেবো আর প্রোটন সংখ্যার জায়গায় 92 বসিয়ে দেবো। এখন 235 থেকে যদি 92 বিয়োগ করা হয় তাহলে কত পাবো, 143। অর্থাৎ পরমাণুতে নিউটন সংখ্যা হবে হলো 143। এটাই হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অনেকেই কিন্তু বুঝবে না, ভালোভাবে বুঝে বুঝে করবে অঙ্কটা। নেক্সট প্রশ্ন এবং পার্ট 4-এর একদম লাস্টের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4.1-এর যে প্রশ্নটা আছে, একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ার গতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো, ট্রেনটির থামতে কত সময় লাগবে তা নির্ণয় করো। তার মানে আমাদের চেয়েছে সময় কত। ঠিক আছে, মানে টি এর মানটা বের করতে হবে। এখন আমাদের কী কী দেওয়া আছে একটু দেখে নেই। ট্রেনটির এখানে দ্রুতি মানে বেগ দেওয়া আছে, প্রাথমিক বেগ দেওয়া আছে হলো 60 কিলোমিটার/আওয়ার। তারপরে দেওয়া আছে মন্দন মানে ত্বরণ বা মন্দন একই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এর মান দেওয়া আছে কত, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া আছে, ট্রেনটি থামতে, খেয়াল করো এই যে মন্দন আছে, মন্দন আর থামা এই কথাটা দেখে বুঝে যাব এটা হলো মাইনাসের সূত্র সবগুলো হবে। এখন অঙ্কটা করার সময় কি কি বিষয়গুলো লিখতে হবে দেখে নাও। প্রথমেই লিখে নেব, দেওয়া আছে ট্রেনটির প্রাথমিক বেগ ব্র্যাকেটে ইউ কথাটি লিখব সমান 60 কিলোমিটার/আওয়ার। এটা তো আমাদের প্রশ্নে দেওয়াই আছে। এখন আমাদের কাজ হবে এই কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড, এই যে দেখতে পাচ্ছ কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়া। তাহলে এই যে আমি করে দিয়েছি এখানে 60 × 1000/3600 মিটার/সেকেন্ড। এখন এই কিলোমিটার/আওয়ারে থেকে কীভাবে মিটার/সেকেন্ডে আসতে হয় তোমাদের আমি সাইডে করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো এখানে আছে হলো মনে করো 60, সাইডে আছে কিলোমিটার/আওয়ার। খেয়াল করো এই যে কিলোমিটার আছে, বলো তো 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার নিশ্চয়ই, এই জন্য এর সঙ্গে 1000 গুণ করে লিখবে। এই দেখো আমি এখানে লিখেছি 1000। তারপরে যে 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো তো, 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, এই জন্য ঘন্টার জায়গায় আমি 3600 কথাটা লিখব। আর সাইডে আমি লিখে রাখবো মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কিমি থেকে মিটার আর ঘন্টার থেকে সেকেন্ডে যাওয়ার নিয়ম হলো কিলোমিটার জায়গায় 1000 লিখে দাও আর ঘন্টার জায়গায় 3600 লিখে দাও আর সাইডে মিটার/সেকেন্ড কথাটা লিখে দাও। এখন এই শূন্য কেটে দাও, একটা এই শূন্য কেটে দাও। তারপরে 6কে যদি 36 দিয়ে কাটাকাটি করা হয় তাহলে কত হবে, 6 হবে। এখন 100 আর 6 যদি আবার আমি 2 দিয়ে কাটি তাহলে এখানে 3 দুগুণে 6 হবে আর এখানে 50 দুগুণে 100 হবে। তাহলে আমাদের এই যে এখানে মানটা পেয়েছি 50/3 মিটার/সেকেন্ড। কী করে হলো বুঝতে পারলে? তাহলে এইভাবেই প্রথমে প্রাথমিক বেগটা বের করে নেবে। তারপরে কি লিখবে, অন্তিম বেগ ব্র্যাকেটে ভি = 0। দেখতে পাচ্ছ এই যে অন্তিম বেগ, কেননা এখানে ট্রেনটি কিন্তু থেমে যাবে, লাস্টে বলছে থামতে। এই থামতে কথাটা দেখেই আমরা বুঝে যাব ট্রেনটি লাস্টে গিয়ে থেমে যাবে। আর যখন থেমে যায় তখন গাড়ির কোনো বেগ থাকে না, অর্থাৎ অন্তিম বেগ এক্ষেত্রে কত হবে, 0 হবে। আর কি দেওয়া আছে, মন্দন ব্র্যাকেট লিখবো এ = 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা প্রশ্নে দেওয়াই আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এর মান পেলাম 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের বের করতে বলেছে টাইম অর্থাৎ সময় লিখে আমরা একটা হোয়াট চিহ্ন দিয়ে রাখবো। তারপরে লিখবো মন্দনের ক্ষেত্রে আমরা জানি, আমি একটু আগেই বলেছি যেহেতু মন্দন হয়েছে তাহলে মাইনাসের সূত্র হবে, তাই লিখবো মন্দনের ক্ষেত্রে আমরা জানি V = U - AT।
এটা আমরা সবাই জানি, এই জন্য সূত্রটা অ্যাপ্লাই করব। তারপরে ভি এর মান, ইউ এর মান, এ এর মান বসিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের ভি এর মান কত, মানে ভি অর্থাৎ হলো অন্তিম বেগ, সে 0 ছিল তাই 0 বসিয়ে দিয়েছি। ইউ এর মান হলো 50/3 বসিয়ে দিয়েছি, মাইনাস ত্বরণ ছিল এ এর মান, সরি ত্বরণ না মন্দন ছিল, এ এর মান 1 ছিল তাই এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, আর টি এর মান টি। এখন যদি এটাকে হিসাব করা হয়, খেয়াল করো 1-এর সঙ্গে যদি টি গুণ করা হয়, এই 1-এর সঙ্গে টি গুণ করলে তো টি হবে, তাহলে এই টিটাকে যদি বাঁ সাইডে নিয়ে যাওয়া হয় তাহলে শুধুমাত্র টি থাকবে, কেননা মাইনাস টি বাঁ সাইডে আসলে প্লাস টি হয়ে যাবে, থাকবে পরে টি ইকুয়াল 50/3। এখন 50/3কে যদি ভাগ করা হয় তাহলে 16.2/3 হয়ে যাবে। তাহলে নির্ণয় সময় হবে, ট্রেনটি থামতে 16.2/3 সেকেন্ড সময় লাগবে। এটাই কিন্তু হয়ে যাবে 4 নম্বর প্রশ্নের একদম সঠিক উত্তর। তোমাদের ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দিয়েছে স্ক্রিনে দেখতে পারছো, 1 দাগের প্রশ্ন ঠিক উত্তর নির্বাচন করো। এক্ষেত্রে 3টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে। 2 দাগে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও, মোট 3টি প্রশ্ন দিয়েছে। 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, মোট 2টি প্রশ্ন দিয়েছে। আর 4 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও, একটি বড় প্রশ্ন দিয়েছে। মোট 4টি প্রশ্ন দিয়েছে। এই 4টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমি করে দিয়েছি, পরপর তোমরা দেখে নাও। এখন 1.1-এর যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছো, ঠিক উত্তর নির্বাচন করো। 1.1-এর প্রশ্নটা হলো জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো, এখানে 4টি অপশন আছে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন, অর্থাৎ ঘ নম্বর অপশন, জলের পৃষ্ঠটান। ঠিক আছে, এখন উত্তরটা এভাবে ফ্রেশ করে লিখবে, উত্তর লিখে ঘ নম্বর অপশন দেবে পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান। তাহলে কিন্তু আমাদের 1.1-এর এমসিকিউর প্রশ্ন টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে লিখে নেবে। এখন দেখে নাও 1.2-এর প্রশ্ন, নিচের যে মিশ্রণটি একটি অবদ্রব বা ইমালশনের উদাহরণ সেটি হলো, এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বর অপশন, অর্থাৎ গ নম্বর অপশন, দুধ হয়ে যাবে সঠিক উত্তর। এবং উত্তরটা ঠিক এভাবে লিখে নেবে। ঠিক আছে, 1.3-এর প্রশ্ন, শক্তির মাত্রীয় সংকেত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অর্থাৎ ml² T−2। ঠিক আছে, এভাবে উত্তরটা লিখে নেবে, তাহলে কিন্তু আমাদের গ নম্বর উত্তরটা সঠিক হয়ে যাবে। এই ছিল তোমাদের 1.1 দাগের যে এমসিকিউ 3টি প্রশ্ন ছিল তার উত্তর। এবার দেখে নাও 2 নম্বরের প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.1-এর প্রশ্ন, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর কত। এখন খেয়াল করো, এখানে কিন্তু বেশি বড় করতে বলেনি, একটি শব্দ হতে পারে উত্তর, আবার একটি বাক্যেও হতে পারে উত্তর। তাহলে কিন্তু সঠিক উত্তর কী হবে, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর হবে 44 গুণ 10⁻³ কেজি। ঠিক আছে, এখানে 44 গুণ 10⁻³ কেজি, এটাই হবে যাবে কিন্তু এসআই এককে মান। মনে রাখবে, যদি সিজিএস বলতো তাহলে শুধু 44 গ্রাম হতো। ঠিক আছে, এখন আমাদের শেষে এসআই একক, তাই আমাদের এর সঙ্গে 1000 ভাগ হয়ে যাবে, কেননা গ্রাম থেকে কেজিতে যেতে হলে 1000 ভাগ করতে হয়। এই জন্য আমাদের উত্তর হয়ে যাবে 44 × 10⁻³ কেজি। এটা হয়ে যাবে কিন্তু 2.1-এর সঠিক উত্তর। এবার দেখে নাও 2.2-এর প্রশ্ন, রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে। ঠিক আছে, এখানে বানানটা একটু ঠিক করে নাও, এটা ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি। তোমরা একটা কাজ করবে, দেখে নাও আমি এখানে দেখো দুটো কালি ইউজ করেছি, একটা কালো একটা হলো নীল। তোমরা যখন মেন উত্তরটা লিখবে সেই মেন উত্তরটা অন্য কালার দিয়ে লিখতে পারো। সবসময় দুটি কালি ইউজ করবে, একটা কালো একটা নীল, তাহলে কিন্তু ভালো হবে। অন্য অন্য লাল, তারপরে সবুজ, এই সকল কালি কিন্তু ব্যবহার করা যাবে না, শুধুমাত্র কালো এবং নীল কালিটাই ব্যবহার করবে। ঠিক আছে, 2.3-এর প্রশ্ন কি বলেছে, একটি অ্যাসিড লবণের সংকেত হলো, শুধু সংকেত চেয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে NaHCO3। এক্ষেত্রে এটার নাম তোমরা লিখে রাখবে নিজেই, সোডিয়াম বাইকার্বনেট, তাহলে ভালো হবে। যেহেতু আমাদের এইটাই হলো পারফেক্ট উত্তর, এটা লিখলেই হবে, শুধু তোমরা নামটা পুরো লিখে রাখো, তাহলে আরও ভালো হবে। 3 দাগের প্রশ্ন কি বলছে, সংক্ষিপ্ত উত্তর দাও। তো আমাদের প্রশ্নটা হলো 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ, ব্র্যাকেটের মধ্যে আছে আণবিক ওজন 180, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। এখন উত্তরটা কীভাবে করবে দেখে নাও। প্রথমে দেখে নাও, দেওয়া আছে 1 লিটার দ্রবণে গ্লুকোজ আছে 18 গ্রাম, গ্লুকোজের আণবিক ওজন সমান 180, ব্র্যাকেটে বলাই আছে। অতএব আমরা বলতে পারবো 1 মোল গ্লুকোজ সমান 180 গ্রাম। অতএব 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল বলতেই পারি। দেখো এটা যদি এটা হয় তাহলে উল্টোভাবে বলতে পারি 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল। আমরা এর ঐকিক নিয়ম করব। দেখো 180-র মধ্যে যদি 1 মোল থাকে তাহলে
1 গ্রামের মধ্যে কত থাকবে 1/180 মোল। আর আমাদের প্রশ্নে কত বলেছে মোট 18 গ্রাম গ্লুকোজ, অতএব 18 গ্রাম গ্লুকোজ সমান সমান 18/180 মোল। এখন এই 18 আর 180 কাটাকাটি করলে 1/10 হয়ে যাবে। এখন 1/10 বলতে 0.1 মোল হয়ে যাবে। ক্লিয়ার? এখন খেয়াল করো আমাদের এইটা কিসের মধ্যে আছে, 1 লিটার দ্রবণে দ্রবীভূত গ্লুকোজের পরিমাণ হবে 0.1 মোল। এটা আমাদের প্রশ্নে বলা হয়েছিল 1 লিটার। তাহলে আমরা বলতে পারবো অতএব প্রদত্ত দ্রবণটির মাত্রা হবে 0.1 মোল পার লিটার। এটাই কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের 3.1 সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখে নাও 3.2 এর প্রশ্ন। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে, একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে। দেখো এখানে প্রশ্ন বলেছে কি বিকারক ব্যবহার করবে, একটা প্রশ্ন। সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো, আরেকটা প্রশ্ন। এখন খেয়াল করো এখানে বিকারকটা কি হবে, প্রথমে হেডিং করে নেবে বিকারক, তারপর লিখবে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ বিকারক হিসাবে ব্যবহার করা হলো। তার মানে আমাদের এখানে বিকারকটা কি হয়েছে, এখানে বিকারকটা হবে হলো বেরিয়াম ক্লোরাইড, যার সংকেত BaCl2। এটা লিখলে আমাদের প্রথম পার্টের উত্তর হয়ে যাবে। এখন আমাদের বলেছে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটি উল্লেখ করো। এখন পরিবর্তনটা দেখে নাও। প্রথমে লিখবে লঘু H2SO4 অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে ব্র্যাকেটে লিখবে জলীয় দ্রবণ। ঠিক আছে, তোমরা ল্যাঙ্গুয়েজটা এভাবে বলতে পারো, লঘু H2SO4 এর জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ BaCl2 দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অদক্ষেপ উৎপন্ন হয়। এটা কিন্তু মেন পয়েন্ট, এই যে অদ্রাব্য সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, এটা কিন্তু আমাদের মেন ভৌত পরিবর্তন। তাহলে সমীকরণটা কি হবে এক্ষেত্রে, এখানে লিখবে লঘু H2SO4টা এখানে সংকেত লিখবে প্লাস বেরিয়াম ক্লোরাইড BaCl2 বিক্রিয়া করে উৎপন্ন করে বেরিয়াম সালফেট BaSO4 প্লাস 2HCl, এখানে 2 অণু হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এখানে যে তীর শূন্য নিচের দিকে আছে, তীর শূন্য নিচের দিকে থাকা মানে হলো অধক্ষেপ। ঠিক আছে, অধক্ষেপ দেখাতে আমাদের তীর শূন্যটা নিচের দিকে দেখাতে হয়। এখন এই অধক্ষেপটার কালার হবে সাদা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি বেরিয়াম ক্লোরাইড এই বিকারকটা ব্যবহার করা হয় তাহলে সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। আবার খেয়াল করো লঘু HCl এর জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ BaCl2 দ্রবণ যোগ করা হলে কোনো অধক্ষেপ পড়ে না। আমরা তাহলে কি বুঝতে পারলাম যে যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হয় তাহলে কোনো অধক্ষেপ সৃষ্টি হবে না। যেহেতু কোনো অধক্ষেপ সৃষ্টি হবে না তাহলে আমাদের বিক্রিয়াটা দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের এই যে দ্বিতীয় পার্ট আছে যে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির ব্যাখ্যা, এটার উত্তর। ঠিক আছে, এখানে ভৌত পরিবর্তনটা হলো ওই যে অধক্ষেপ সৃষ্টি হয় কি বর্ণের, ওইটাই কিন্তু আমাদের ভৌত পরিবর্তনের উত্তর। এখানে তাহলে উত্তরটা ভালোভাবে লিখে নিয়েছো আশা করি। এবার আমরা আলোচনা করব একদম লাস্টের প্রশ্ন অর্থাৎ 4 দাগের প্রশ্ন। কি বলেছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি গাণিতিক সমস্যা দিয়েছে 4.1 একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে ছোটদের m ও বড়দের m, বস্তু দুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ভরবেগ সমান আছে। ঠিক আছে, আর আমাদের চেয়েছে গতিশক্তি কোনটির বেশি হবে। এখানে দুটি বস্তু, একটি হালকা বস্তু আর একটি ভারী বস্তু। আর হালকা বস্তুর ভর বলেছে ছোটদের m, তার মানে হালকা বস্তু আমি একটু ভালো করে দেখিয়ে দেই তোমাদের। এই যে হালকা বস্তুর আছে, হালকা বস্তুর ভর হলো এই ছোট হাতের m বলেছে এখানে, আর এই যে ভারী বস্তু আছে এইটার হলো এই বড় হাতের m। ঠিক আছে, এখন দেখে নাও কিভাবে করবে। প্রথমে লিখে নেবে দেওয়া আছে হালকা বস্তুর ভর সমান সমান ছোট হাতের m আর ভারী বস্তুর ভর সমান সমান বড় হাতের m। ধরি বস্তু দুটির ভরবেগ সমান সমান p। আমরা সবাই জানি যে ভরবেগকে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে বস্তু দুটির ভরবেগ সমান, এই যে খেয়াল করো এখানে বস্তু দুটির ভরবেগ সমান হলে বলেছে, তাহলে আমি ভরবেগটাকে সমান করে দেবো। এই জন্য দুটি বস্তুরই ভরবেগ আমি p ধরবো। ধরি বস্তু দুটির ভরবেগ p। ক্লিয়ার? অতএব হালকা বস্তুর গতিশক্তি, খেয়াল করো এই যে গতিশক্তির একটা সমীকরণ জানি আমরা, E সমান সমান p²/2m। যেহেতু হালকা বস্তু বলেছে এখানে, তাই হালকা বস্তুর ভর হলো ছোট m, তাই আমরা যখন লিখবো সূত্রটা তখন লিখবো গতিশক্তি কাইনেটিক এনার্জি, এখানে কি আছে p²/2 ছোট হাতের m। ঠিক আছে, এটা হলো হালকা বস্তুর গতিশক্তি। এটা একটা সূত্র, এটা তোমরা মুখস্থ রাখবে বা এটা প্রমাণ করা যায়, যেহেতু আমাদের অঙ্কে কাজে লাগবে। ডিটেলসে আমাদের জানার দরকার নেই, শুধু সূত্রটা জানলেই হবে। এবার লিখবো অতএব ভারী বস্তুটির গতিশক্তি E2 লিখবো। হালকা বস্তুকে আমরা E1 দ্বারা প্রকাশ করেছি এবং ভারী বস্তুকে আমরা
প্রকাশ করবো হলো E2 দ্বারা, ঠিক আছে, গতিশক্তিকে। তাহলে E2 সমান কি বলতে পারি, p²/2 বড়তের m। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো, ঠিক আছে, এটাকে 2 নং দিয়ে রাখলাম আমরা, আর এটাকে 1 নং দিয়ে রেখেছি। এখন এক কাজ করব, 1/2 করে পাই, মানে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করব, তাই লিখবো এখানে 1/2 করে পাই। এখন 1/2 করা মানে হলো এই প্রথম অংশের সঙ্গে প্রথম অংশের ভাগ আর দ্বিতীয় অংশের সঙ্গে দ্বিতীয় অংশের ভাগ। ঠিক সেমভাবে দেখে নাও, এখানে খেয়াল করো, তাহলে এখানে দেখতে পাচ্ছ E1/E2 সমান সমান এই মাঝের দাগটা দেবে, আর উপরে দেখবে E1 এর মানটা বসিয়েছি আর নিচে আমি E2 এর মানটা বসিয়েছি, ভাগ হয়ে গেল। এখন এই ভাগটাকে আমি গুণ আকারে লিখবো পরের লাইনে, তাহলে বলতে পারি বা E1/E2 সমান সমান এই ভাগ আকারে লিখলে, ভাগকে গুণ আকারে লিখলে আমরা লিখবো ওই p²/2 ছোটতের m গুণ, আর নিচের এটা কী হবে বলো তো, উল্টে যাবে, তাহলে উল্টে গেলে হয়ে যাবে 2 বড়তের m/p²। তাহলে খেয়াল করো এখানে এই p² কেটে যাবে, 2 কেটে যাবে, ক্লিয়ার। এখন যদি কেটে যায় থাকবে কি পড়ে বলো তো, এই উপরে বড়তের m পড়ে থাকবে আর নিচে ছোটতের m পড়ে থাকবে, তাহলে আমরা পেলাম হলো বড়তের m/ছোটতের m। এখন আমাকে বলো এই বড়তের m আর ছোটতের m মানেটা কি, নিশ্চয়ই এই বড়তের m এর মানটা বেশি। মনে করো এই বড়তের m এর মান আমি বোঝানোর সুবিধার্থে মনে করো 10, আর এই ছোটতের m এর মানটা মনে করো যে ছোটো যেহেতু, তাহলে নিশ্চয়ই 10-এর থেকে ছোটো হবে, আমি ধরে নিলাম সেই মানটা হলো মনে করো 5, ঠিক আছে। এখন দেখো তো একে কাটাকাটি করে হলে কত হয়, 5 × 10 অর্থাৎ একে কাটলে 2 হয়। তার মানে কি বুঝতে পারলাম, যে বড় জিনিস যদি উপরে থাকে অর্থাৎ লব যদি বড় হয়ে যায় এবং ছোট জিনিস দিয়ে ভাগ করা হয় তার মান সবসময় 1-এর থেকে বড় হয়, ঠিক আছে। দেখো 2 হয়ে যায়, তুমি যে কোনো সংখ্যা ট্রাই করতে পারো, মনে করো উপরের সংখ্যাটা 8 আর নিচে ছোটো একটা সংখ্যা ধরো মনে করো 2 ধরলে, দেখো কাটাকাটি করো কত হবে, 4 হবে। তার মানে উপরে যদি বড় সংখ্যা থাকে আর নিচে যদি ছোটো সংখ্যা থাকে অর্থাৎ লব বড় এবং হর যদি ছোট হয়, তাহলে যে মান পাওয়া যায় কাটাকাটি করে বা ভাগ করে সেই মানটা সব সময় 1-এর থেকে বেশি হয়। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। এক্ষেত্রে খেয়াল করো, যেহেতু আমাদের এখানে কি হয়েছে, ছোটতের m হয়েছে, অর্থাৎ উপরে বড় ভারী বস্তু মানে বেশি ভর আর নিচে হালকা ভর, তাহলে নিচে যেহেতু উপরেরটা বড় তাই এই মানটা ভাগ করলে সব সময় 1-এর থেকে কিন্তু আমি বড় পাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এই যে চিহ্নটা দিয়েছি, এটা হলো এইটা ভাগ করলে সব সময় 1-এর থেকে বেশি পাবো। দেখো আমি ডান সাইডে দেখিয়ে দিয়েছি, একটু বেশি করে বলছি এখানে হয়তো, দেখো m/ছোটতের m এটা ইজ গ্রেটার দ্যান কত হবে 1, অর্থাৎ 1-এর থেকে মানটা সব থেকে বড়। তাহলে আমরা বলতে পারবো অতএব E1 গ্রেটার দ্যান E2। দেখতে পাচ্ছ, যেহেতু আমরা এটা বলতে পারলাম তাহলে বলতে পারবো E1 গ্রেটার দ্যান E2। এখন E1 আমরা কি ধরেছিলাম বলো তো, E1 ধরেছিলাম আমরা হলো হালকা বস্তুর গতিশক্তি। দেখো আমরা উপরে লিখেছিলাম হালকা বস্তুর গতিশক্তি ছিল E1 আর ভারী বস্তুর গতিশক্তি ছিল E2। যেহেতু আমাদের অঙ্কটা করার পরে কি পেলাম, E1টা বড় পেলাম E2 থেকে, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে বস্তু দুটির ভরবেগ সমান হলে হালকা বস্তুটির গতিশক্তি বেশি হবে, ঠিক আছে। দেখো এটা আমি অন্য কালি দিয়ে লিখেছি, এটাকে হাইলাইট করার জন্য আমি নীল কালি ইউজ করেছি, তোমরাও ইউজ করবে তাহলে কিন্তু ভালো হবে। এইভাবে কিন্তু তোমরা এই সমাধানটা করে নেবে। এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানের যে 4টি প্রশ্ন ছিল তার সঠিক উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এর আগে আমি তোমাদের অঙ্কের পার্ট 5-এর উত্তর আপলোড করে গেছি, যা দেখোনি দেখে নিও। আর